ছোটবেলা থেকে এই সমস্যাটায় তোরা ভুগতিস, আজকে গিয়ে ক্লিয়ার হলো। এইটুকু যদি তুই ভালো করে রপ্ত করতে পারিস, তুই 11-12 সব ইলেকট্রন বিন্যাস করে দিবি। তোকে আর এক্সট্রা করে কিচ্ছু করতে হবে না, তোকে যা করাবো তুই ওইটুকু করবি। তোকে কেমিস্ট্রি শেখানোর দায়িত্ব আমার। কে বেশ বলেছিল 11 কেমিস্ট্রি কঠিন? কে বেশ বলেছিল তুই সায়েন্স নিয়ে পড়তে পারবি না? কে বেশ বলেছিল তুই নাকি সায়েন্স বুঝবি না? মাধ্যমিকের পর অদম্য ইচ্ছা, প্রচন্ড সাহস আর পাহাড় প্রমাণ আত্মবিশ্বাস নিয়ে তোরা ক্লাস 11 কেমিস্ট্রি শুরু করেছিস। আমি তোদেরকে কথা দিয়েছিলাম, যা করাবো চোখ কান নাক বন্ধ করে করবি, তুই কেমিস্ট্রির প্রেমে পড়তে বাধ্য। আগের দিনের ডেমো ক্লাসটা দেখে অন্তত তুই এইটুকু বুঝে গেছিস, মাধ্যমিক লেভেলে যেভাবে কাঁপিয়েছিলাম সেটা তো সবে ট্রেলার ছিল, আসল ধামাকাতে এখন শুরু হবে। তাহলে শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকেই আগের দিনের ভিডিওটার নিচে যা কমেন্ট করেছিস রে, আমি এই বিষয়টা সিদ্ধান্ত নিলাম যে না, একটা ডেমো ক্লাস নয়, আমরা ইউটিউবে 2খানা ডেমো ক্লাস দেব এবং ক্লাস 11 কেমিস্ট্রি কিভাবে পড়তে হয়, কিভাবে শিখতে হয়, কিভাবে বুঝতে হয়, কিভাবে কাঁপাতে হয়, সেটা আরো একটা দিন আমি তোদেরকে দেখাবো। তাহলে চল শুরু করা যাক আজকে আমাদের অ্যাপের ক্লাস নাম্বার 2, যেটা আমরা ইউটিউবে সবার জন্য দিচ্ছি, অর্থাৎ আমাদের ডেমো ক্লাস 2। তোরা প্রত্যেকে জানিস আমরা স্ট্রাকচার অফ অ্যাটম শুরু করেছি এবং আগের দিনের ক্লাসটা এই কোয়েশ্চেনটা দিয়ে আমি শেষ করেছিলাম। তোরা সবটা দেখেছিলি, সবটা বুঝেছিলি এবং লাস্টে গিয়ে এটা ভেবেছিলি যে দাদা, ইলেকট্রন কি তাহলে সত্যি উপকক্ষের মধ্যেই থাকে নাকি তার ভেতরেও আরো কোনো গল্প আছে? আজকে চল সেই সত্যর উন্মোচন করা যাক। প্রথমেই তোকে বলি, একদম কোনো সাসপেন্স না রেখে, ইলেকট্রন উপকক্ষের মধ্যে থাকে এই কথাটা আংশিক সত্য। অ্যাকচুয়ালি উপকক্ষের মধ্যেও এমন কিছু আছে যেইটার ভেতরে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা থাকে। দাদা এমনি কেন? আমি বলছি তুই আগের দিনে যেই জায়গাটায় আমি তোকে এই ফ্লোর ফ্ল্যাট এইসব জিনিসগুলো শেখাচ্ছিলাম সেই জায়গাটা ফেরত যাই চল। আমি তোকে কি বলেছিলাম বলতো, যে আমি রাস্তাতেই যেতে যেতে 4টে বাড়ি দেখেছি। প্রথমটা 1তলা বাড়ি, তারপরেরটা 2তলা বাড়ি, তারপরেরটা 3তলা বাড়ি, তারপরেরটা 4তলা বাড়ি। আমি তোকে এটাও বলেছিলাম, আচ্ছা আমি এই পরের দিনে পরমাণুর গঠন গঠন পড়াবো, তাহলে একটু রিলেট করা যাক চল তো। আমি এই 4টে বাড়িকে 4টে কক্ষপথ ধরে, এবার ধর তুই আমার সাথে বেরোচ্ছিস, এরকম করে ঘুরছিস, আমি তোকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে তুই কোন বাড়িটার মধ্যে থাকিস? তুই বললি দাদা আমি ওই 4 নম্বর বাড়িটার মধ্যে থাকি। বললাম ভাই ওই পুরো বাড়িটার মধ্যে তো তুই এট এ টাইম থাকতে পারিস না, ওই বাড়িটার কোন ফ্লোরটার মধ্যে থাকিস সেটা তো আমাকে বল। তুই বলবি আচ্ছা দাদা এইটা, আমি ওই 3 নম্বর ফ্লোরটার মধ্যে থাকি। আমি বলছি আচ্ছা 3 নম্বর ফ্লোরের মধ্যে কি তুই একাই থাকিস? আর কি কেউ থাকে না? আর কি কোনো রুম নেই? হ্যাঁ আছে তো দাদা, অনেকগুলো রুম আছে। আমি ভাই তুই কোন রুমটার মধ্যে থাকিস, এক্সাক্ট লোকেশনটা বল তোর। তেমনি তুই যদি ইলেকট্রনকে জিজ্ঞাসা করিস যে ইলেকট্রন তুই কোথায় থাকিস, ও বলবে আমি এই কক্ষপথটার মধ্যে থাকি। তুই কি বলবি? এই কক্ষপথ নয়, তুই বল এই কক্ষপথের মধ্যে তুই কোন উপকক্ষটার মধ্যে থাকিস? ও বলবো ও আমি তো এই উপকক্ষটার মধ্যে থাকি, পি এর মধ্যে। হ্যাঁ ধর, পি এর মধ্যে তো অনেকগুলো রুম আছে রে, তুই কোন রুমটার মধ্যে থাকিস? নাও হিয়ার কামস দ্য ট্রুথ। আসলে ইলেকট্রন কক্ষপথের ভেতরে, উপকক্ষের ভেতরে কক্ষক বলে একটা জায়গার মধ্যে থাকে। দাদা শেল শিখেছিলাম, সাবশেল শিখেছিলাম, এই কক্ষকটা আবার কি? এটাকে বলা হয় অরবিটাল। তার মানে উপকক্ষ ফ্লেক্স করে। আগের দিন যেমনি আমরা দেখেছিলাম কক্ষপথটা অ্যাকচুয়ালি ফ্লেক্স করে বেড়ায়, আসল ইলেকট্রনটা ধরে রাখে উপকক্ষ। কক্ষপথ শুধু দেখিয়ে বেড়ায় দেখ আমার কাছে ইলেকট্রন আছে। সেমনি আজকে আমরা জানতে পারছি উপকক্ষও অ্যাকচুয়ালি ফ্লেক্স করে। অ্যাকচুয়াল ইলেকট্রন কে ধরে রাখে? কক্ষক। এবং তুই পরে গিয়ে জানতে পারবি এই কক্ষকটা এমন একটা জায়গা যেখানে ইলেকট্রনকে পাওয়ার পসিবিলিটি ম্যাক্সিমাম। শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন যখন তোদেরকে আমি শেখাবো, যখন সেই অ্যাডভান্স লেভেল কেমিস্ট্রি আমরা আমাদের ব্যাচের মধ্যে শিখবো, তুই তখনও বলবি দাদা এই কেমিস্ট্রি আর ক্লাস 10-এর ওই কেমিস্ট্রির মধ্যে তো আকাশ আর পাতালের তফাৎ। এটা কি শিখছি আমরা? কতটা বিউটিফুল জিনিস তুই চিন্তা করতে পারবি না। চল এবার দাদা আমাকে একটা কথা বলো, এই যে তুমি বললে যে এই পি এর মধ্যে কতগুলো রুম থাকে, এর মধ্যে কতগুলো রুম থাকে, এই ফ্লোর থাকে, এগুলো আমরা বুঝবোটা কি করে? মানে আমরা এইটুকু বুঝে গেছিলাম যে একটা বিল্ডিং এর মধ্যে কতগুলো ফ্লোর থাকে তার একটা ফর্মুলা রয়েছে, মানে একটা কক্ষপথের মধ্যে কতগুলো উপকক্ষ রয়েছে সেটা বার করার একটা ফর্মুলা রয়েছে। বাট একটা উপকক্ষের মধ্যে কতগুলো কক্ষক আছে সেটাও কি বার করার ফর্মুলা রয়েছে? আমি বললাম একদম রয়েছে।
একদম রয়েছে ভাই, কোনো চিন্তা করার প্রয়োজনই নেই। দেখ, কোনো একটা উপকক্ষের মধ্যে কতগুলো কক্ষক থাকবে সেটা নির্ধারণ করার ফর্মুলা হচ্ছে 12+1। মানে দাদা এই এলটাই হচ্ছে সেই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা? আমি বললাম একদম। দাদা আমরা তো শিখেছিলাম এস উপকক্ষের ক্ষেত্রে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 0, পি এর ক্ষেত্রে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 1, ডি এর ক্ষেত্রে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 2 এবং এফ এর ক্ষেত্রে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 3। আমি বললাম একদম। তার মানে দাদা আমরা এস এর ক্ষেত্রে, পি এর ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে এবং এফ এর ক্ষেত্রে ডিরেক্টলি উপকক্ষের ভেতরে থাকা কক্ষকের সংখ্যাগুলোকে বার করে নিতে পারবো? আমি বললাম একদম পারবি ভাই। তাহলে এরকম ভাবে লিখি, চলো এখানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল লিখি, আর এখানটায় কক্ষকের সংখ্যা লিখি বা অরবিটালের সংখ্যা লিখি, আর এখানে আমি অরবিটালস গুলোকে ড্র করে দেবো তোদের জন্য, তোদেরকে দেখিয়ে দেবো যে এক্স্যাক্টলি অরবিটাল কিভাবে ড্র করতে হয়। কিছুই না, অরবিটাল মানে কি, কক্ষক মানে কি, রুম। তো রুম গুলো যেমনি যেমনি পরপর হয় সেরকম করে ড্র করবো। দেখ না মজা আছে ভাই অনেক। দাদা এস এর ক্ষেত্রে এল এর ভ্যালু কত? 0। কক্ষক বার করার ফর্মুলা কত? 12+1। তার মানে দাদা ফর্মুলার মধ্যে বসাই 2 × 0+1। 2 × 0 মানে দাদা 0 হয়, 0+1 মানে 1 হয়। তার মানে এস এর ক্ষেত্রে দাদা একটাই কক্ষক থাকে, তাই না? আমি বললাম একদম। দাদা পি এর ক্ষেত্রে এল এর ভ্যালু কত হয়? আমি বললাম 1 হয়। তার মানে দাদা 2 × 1+1 আমি বসাতে পারি, তার মানে 2+1, তার মানে দাদা এখানে আমি 3 বসাতে পারি। আমি বললাম একদম। তার মানে পি উপকক্ষের মধ্যে 3খানা ঘর থাকে, 3খানা কক্ষক থাকে? আমি বললাম একদম। দাদা ডি এর ক্ষেত্রে আমি বললাম এল এর ভ্যালুটা 2 হয়। দাদা যদি 2 হয় আমি করি, করো, তাহলে 2 × 2+1 হবে। বললাম একদম। দাদা 2 এ 2 এ 4 + 1 5 হয়, মানে 5খানা দাদা ঘর থাকে? আমি বললাম একদম ভাই, ঠিক বলেছিস। দাদা এফ এর ক্ষেত্রে আমি জানি এল এর ভ্যালুটা 3 হয়, যদি 3 হয় তো 2 × 3+1 হয়ে যাবে, মানে 6 আর 1 এ 7 হয়ে যাবে। মানে যদি আমি দেখি এফ উপকক্ষের ভেতরে, তাহলে আমি দেখতে পাবো সেখানে অ্যাকচুয়ালি 7খানা ঘর রয়েছে। আমি বললাম একদম ভাই। আচ্ছা দাদা এই যে ঘরগুলো রয়েছে, এই যে অরবিটালস গুলো রয়েছে, এই যে কক্ষক গুলো রয়েছে, তার মধ্যে কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে গো? ভেরি গুড কোয়েশ্চেন ভাই। মানে আমাদের যেমনি একটা ঘরের মধ্যে, ধরো যদি আমরা ছেলেরা কোথাও ঘুরতে যাই, একটা ঘরের মধ্যে সব ছেলেরা একসাথে ঢুকে পড়ি ভাই, কোনো গল্প নেই আমাদের। আমরা যখন স্কুলের মধ্যে একসাথে মারামারি করতে পারি, একসাথে বেঞ্চ নিয়ে লড়াই করতে পারি, একসাথে রাস্তার মধ্যে কাগজের বল মুড়িয়ে ক্রিকেট খেলতে পারি, তো আমরা সবাই একসাথে একটা ঘরের মধ্যে মজাও করতে পারবো একদম। কিন্তু ইলেকট্রনরা অমনি নয়। মানুষ তো একটা সোশ্যাল প্রাণী, সামাজিক জীব। ইলেকট্রনরা ভীষণ একা, ইলেকট্রনরা মানে আলাদাই লেভেলের জগতের মধ্যে থাকে ভাই। ওরা শুধুমাত্র দুজনেই একসাথে থাকে, বাকি কাউকে ওরা ভরসা করে না। আমরা যেমনি একসাথে একদম দলবল নিয়ে যাই, ওরা মাত্র দুজনে একসাথে থাকতে পারে। তার মানে দাদা তুমি কি বলতে চাইছো যে একটা কক্ষকের মধ্যে, একটা ঘরের মধ্যে ম্যাক্সিমাম দুটোই ইলেকট্রন থাকতে পারে? আমি বললাম একদম। বাট সেটা কিভাবে থাকতে পারে সব তোকে দেখাবো, তার আগে একটুখানি কক্ষক গুলোকে ড্র করা যাক। চল দাদা এখানে একটাই কক্ষক আছে, তো কি করে ড্র করবো? আমি বললাম এই রে বাবা, এই একটা খোপ করে দিবি নে। দাদা এই একটা খোপ করে দিলেই কক্ষক হয়ে গেল? হ্যাঁ রে দাদা। 3টে তাহলে কি করে দেখাবো? 3খানা খোপ করে দিবি, এই একটা বড় খোপ করলি, 3টে যেহেতু দেখাতে হবে মধ্যখানে 2খানা সেপারেশন করে দেন, 3টে হয়ে গেল। আরে এইভাবেই কক্ষক দেখাতে হয় দাদা, এটা অফিসিয়াল মেথড। আরে একদম অফিসিয়াল মেথড, এইভাবেই তোকে দেখাতে হবে। মানে ঘর মানে অ্যাকচুয়ালি ঘর। দাদা যখন 5 ক্ষেত্রে এরকম মধ্যখানে 4খানা সেপারেশন করবে, নে 5টা। দাদা যখন 7, তখন অ্যাকচুয়ালি এরকম করে দেখাতে হবে, 1 2 3 4 5 6, নে হয়ে গেল 7টা। গুণে দেখে নে, 1 2 3 4 5 6 7। এগুলোই কক্ষক, এইভাবেই তোকে দেখাতে হয়। আচ্ছা দাদা এবার আমাকে একটুখানি পরিষ্কার করে বলবে, প্রত্যেকটা কক্ষকের মধ্যে মানে প্রত্যেকটা ঘরের মধ্যে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন পসিবল, রাইট? আমি বললাম একদম রাইট। তার মানে এখানটাতেও 2খানা ইলেকট্রন থাকবে, আর ব্যাস আর কোনো ইলেকট্রন থাকতে পারে না? ঠিক ধরেছিস। দাদা এইটার মধ্যেও 2টো ইলেকট্রন থাকতে পারে, 2টো ইলেকট্রন থাকতে পারে, 2টো ইলেকট্রন থাকতে পারে? আমি বললাম একদম। দাদা এখানেও প্রত্যেকটার মধ্যে 2টো 2টো করে, এখানেও প্রত্যেকটার মধ্যে 2টো 2টো করে, মানে একটা খোপের মধ্যে, একটা ঘরের মধ্যে, একটা অরবিটালের মধ্যে 2টো ইলেকট্রন থাকতে পারে। এইটা হচ্ছে একটা অরবিটাল, এটা একটা, দুটো, 3টে অরবিটাল। প্রত্যেকটা অরবিটালের একটা নাম আছে, এটাকে পিএক্স পিওয়াই পিজেড বলে। সব এগুলো আস্তে আস্তে শেখাবো। ডি এর গুলোর ক্ষেত্রেও নাম আছে, সব শেখাবো। এফ এর গুলোর ক্ষেত্রেও নাম আছে। দাদা এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই 5খানা এর মধ্যে কক্ষক।
যদি প্রত্যেকটার মধ্যে দুটো দুটো করে ইলেকট্রন ধরে, দাদা কোথাও যেন একটা সম্পর্ক খুঁজে পাচ্ছি। দাদা 7টা কক্ষক আছে, প্রত্যেকটার মধ্যে যদি দুটো দুটো করে ইলেকট্রন ধরে, আচ্ছা হজম করতে দাও। কিরে কি ভেবেছিস, কি বুঝতে পেরেছিস? না দাদা একটা বিষয় আসছে মনের মধ্যে। কি আসছে দাদা? আগের দিনের একটা পেজ একটু খুলতে পারবে যেখানে তুমি ম্যাক্সিমাম ইলেকট্রন দেখিয়েছিলে? হ্যাঁ খুলতে পারবো। দাদা এস এর মধ্যে 2টো, পি এর মধ্যে 6টা, ডি এর মধ্যে 10টা, এফ এর মধ্যে 14টা ম্যাক্সিমাম ইলেকট্রন ধরে, রাইট? আমি বললাম রাইট। আচ্ছা দাদা তাহলে একটুখানি একটা আলটিমেট রিলেশন দেখতে পাওয়া যাক। আমি বললাম কি রে? দাদা ভালো করে শুনবে, হ্যাঁ। তুমি বলেছো কে কক্ষপথের মধ্যে, যেহেতু কে কক্ষপথের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 1, সেই জন্য সেখানে একটাই মাত্র উপকক্ষ থাকতে পারে। সেই উপকক্ষটার ক্ষেত্রে আমরা এক্ষুনি ক্যালকুলেট করলাম এবং দেখতে পেলাম একটাই মাত্র কক্ষক থাকতে পারে। মানে এখানে আমি কক্ষকের সংখ্যা লিখছি, একটাই মাত্র কক্ষক থাকতে পারে। আর দাদা তুমি এটা বলছো যে একটা কক্ষকে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রনই ঢুকতে পারে, এই জন্যই কি এখানে 2খানা ম্যাক্সিমাম ইলেকট্রন থাকে? আমি বললাম একদম রে ভাই, যেহেতু এর মধ্যে একটাই উপকক্ষ, আর এই এস উপকক্ষটার একটাই মাত্র কক্ষ, যেই একটা কক্ষকে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রনই ঢুকতে পারে, সেই জন্যই তো অ্যাকচুয়াল কে অরবাই কে কক্ষপথের ক্ষেত্রে, কে শেলের ক্ষেত্রে আমরা এতদিন জানতাম 2টো ইলেকট্রন হয়। তার মানে এর এই মূলটা এতটা গভীরে অবস্থিত। একদমই তাই। আচ্ছা দাদা এল এর ক্ষেত্রে ম্যাজিকটা একটু এখানেও দেখাও। দাদা এখানে আমি একটু করে দেখি তাহলে। দেখো এস আছে, দেখো পি আছে। দাদা এস এর ক্ষেত্রে আমরা এক্ষুনি দেখলাম একখানা কক্ষক থাকে। দাদা পি এর ক্ষেত্রে কটা দেখলাম? বেশ, আমি বললাম 3টে দেখলি তো। দাদা পি এর ক্ষেত্রে 3টে কক্ষক থাকে। তুমি বলবেন আমি করছি। দাদা এস এর মধ্যে ম্যাক্সিমাম ইলেকট্রন, দেখো একটা যদি কক্ষক হয় তাহলে ইনটু 2 হয়ে যাবে, কারণ প্রত্যেকটা কক্ষকে 2টো করে ইলেকট্রন ধরে, তাহলে একটা কক্ষকে 2টো ইলেকট্রন। দাদা 3টে যদি কক্ষক থাকে, মানে 3টে যদি ঘর থাকে, প্রত্যেকটা ঘরে 2টো করে ইলেকট্রন, তার মানে ম্যাক্সিমাম ইলেকট্রন দাদা 6টা হতে পারে। আরে এই জন্যই তো আগের দিন আমরা পেয়েছিলাম এস এর মধ্যে ম্যাক্সিমাম ইলেকট্রন 2টো ধরে, পি এর মধ্যে ম্যাক্সিমাম ইলেকট্রন 4 বেশি 6টা ধরে, কারণ তার মধ্যে কক্ষকের সংখ্যা 3টে, ওই জন্যই তো 6টা ধরে। আর দাদা 6 আর 2 মিলে তো 8 হয়। 2n² দিয়ে দেখেছিলাম এল কক্ষপথের মধ্যে ম্যাক্সিমাম 8টাই ইলেকট্রন ধরে, কারণ 2 × 2², 4 × 2 8ই হয়। দাদা বললাম একদম, হিয়ার ইজ দ্য আলটিমেট ম্যাচিং। তার মানে আমরা এবার শুধুমাত্র কক্ষপথ দেখছি না, আমরা কক্ষপথের ভেতরে উপকক্ষ দেখছি, উপকক্ষের ভেতরে আবার কক্ষক দেখছি, আর এই কক্ষকের সংখ্যা ধরে আমি তোকে ম্যাচ করিয়ে দেখিয়ে দিচ্ছি যে তুই ক্লাস 9-এ যে কক্ষপথের ইলেকট্রনটা পড়েছিলি সেটা অ্যাকচুয়ালি কক্ষপথের নয়, উপকক্ষের ভেতরে কক্ষকের ইলেকট্রন। দাদা এর পরের গুলো করো, করি চল। যদি ডি এর ক্ষেত্রে দেখি, এসপি এর পরে, আচ্ছা তুই এবার এম এর ক্ষেত্রে করে দেখ। এম এর ক্ষেত্রে দাদা যদি দেখি, তাহলে এখানে এসও থাকে, পিও থাকে, ডিও থাকে। দাদা এস আর পিটা তো আমি দেখে নিয়েছি, ডি এর ক্ষেত্রে দেখাও। তাহলে এস এর ক্ষেত্রে একটা, পি এর ক্ষেত্রে 3টে কক্ষক তুই জানিস, তাহলে এস এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন 2টো, পি এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন দাদা 6টা। এবার ডিটা দেখাও, তাহলে ডি এর ক্ষেত্রে কতগুলো ঘর রে? দাদা 2টো 2টো করে বাড়ছে, দেখো ইলেকট্রন যেমনি 4টে 4টে করে বেড়েছিল, দেখো 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 7, 2টো 2টো করে বাড়ছে। আমি বললাম একদম, তাহলে আর ভাবতেই হবে না, এখানে 1 আছে, এখানে 3, তাহলে এখানে 5 বসাই কক্ষকের সংখ্যা। আমি বসাও। দাদা যদি 5টা কক্ষক থাকে, মানে যদি 5টা ঘর থাকে, তাহলে প্রত্যেকটা ঘরে 2টো করে, মানে মোট তো 10টাই ইলেকট্রন বসবে। এই দেখ 2টো 2টো করে কক্ষকের গ্যাপ, 4টে 4টে করে ইলেকট্রনের গ্যাপ।
আরে রিলেশনটা বুঝতে পারছিস তো দাদা? 6 2 8 আর 10 18, 2n² ফর্মুলা দিয়েও তো আমরা পেয়েছিলাম এম এর মধ্যে ম্যাক্সিমাম ইলেকট্রন 18। দাদা এনটা করো দেখি। আমি বললাম এন এর ক্ষেত্রে তুইও জানিস এস হয়, পি হয়, ডি হয়, এফ হয়। তুই চিন্তা করে দেখ, এস এর মধ্যে একটা কক্ষক, পি এর মধ্যে 3টে কক্ষক, ডি এর মধ্যে 5টা, এফ এর মধ্যে 2 বাড়িয়ে দে 7টা। এবার দাদা ইলেকট্রন, আমি বললাম এস এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা হয় বল? দুটো। দাদা 4 বাড়িয়ে দাও ইলেকট্রনের ক্ষেত্রে, তাহলে হয়ে গেল 6টা। 4 বাড়িয়ে দাও দাদা 10টা, 4 বাড়িয়ে দাও 14টা। দাদা যোগ করে দেখো তো 24 30 32 হচ্ছে কিনা? বললাম একদম। 2n² করে দেখ, মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 4, 2 × 4² 4² 16 আর 16 2 32। এবার একটা ম্যাজিক দেখবি। কজন খেয়াল করেছিস আমি জানি না, ম্যাজিকটা দেখ। আর অবাক হলে একটা জয় ধামাকার নিচে লেখ। অলরেডি তোরা এটা থেকে অবাক হয়ে গেছিস। আর একটা অবাক করার মতো জিনিস দেখাচ্ছি, দেখ। কক্ষক বার করার ফর্মুলাটা দেখ তো দাদা। কক্ষক বার করার ফর্মুলাটা তো 2 × 12 + 1। মানে কোন একটা উপকক্ষের গৌণ কোয়ান্টাম সংখ্যা দেখে কক্ষক বার করার, তার মধ্যে কতগুলো ঘর আছে, কতগুলো অরবিটাল আছে, সেইটা বার করার ফর্মুলা হচ্ছে 2 × 12 + 1। তোকে আমি কি বলেছি? একটা ঘরের মধ্যে কটা ইলেকট্রন ধরে? দুটো। তার মানে যতগুলো কক্ষক হবে তার দ্বিগুণ সংখ্যক ইলেকট্রন হবে। তুই বললি একদম দাদা, তো বাচ্চাদের কনসেপ্ট। ফর্মুলাটা দেখেছিস তো? এবার আগের দিনের ফর্মুলাটা দেখতো। আচ্ছা, ওই জন্য ম্যাক্সিমাম ইলেকট্রনের ফর্মুলা ছিল 2 × 12 + 1, কারণ 12 + 1টা তো কক্ষক বার করার ফর্মুলা, আর তার দ্বিগুণ মানে প্রত্যেকটা কক্ষকে দুটো করে ইলেকট্রন ধরেই ম্যাক্সিমাম ইলেকট্রন বার করার ফর্মুলা তৈরি হয়ে গেছে। বললাম একদম। কিরে, কে বেশ বলেছিল 11 কেমিস্ট্রি কঠিন? কে বেশ বলেছিল তুই সায়েন্স নিয়ে পড়তে পারবি না? কে বেশ বলেছিল তুই নাকি সায়েন্স বুঝবি না? কেমন লাগছে? পুরো 11 কেমিস্ট্রি এমনি করেই হবে রে, এইভাবেই হবে। খেয়াল রাখ, তুই যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোর এই আত্মবিশ্বাসটাকে ধরে রাখতে পারিস, তোকে প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাপের মধ্যে যা ক্লাস করাবো তুই যদি করতে পারিস, তুই যদি প্রত্যেকটা ক্লাস করার পর ইউটিউবের মধ্যে আমরা যে ছোট ছোট রিভিশন ক্লাসগুলো দেবো, প্রত্যেকটা অ্যাপের ক্লাসের রিভিশন আমরা অ্যাডভেঞ্চার একাডেমিতে শুরু করেছি, সেইগুলো যদি করতে পারিস, যা করাবো সব যদি ব্লাইন্ডলি ফলো করতে পারিস, তোকে আর কেউ আটকাতে পারবে না। তোকে আর এক্সট্রা করে কিচ্ছু করতে হবে না। তোকে যা করাবো তুই ওইটুকু করবি। তোকে কেমিস্ট্রি শেখানোর দায়িত্ব আমার, ওর বাইরে তোকে কিচ্ছু করতে হবে না। চল রে ভাই চল। জয় ধামাকা লিখে দিয়েছিস তো এতক্ষণে? হ্যাঁ নিশ্চয়ই লিখে দিয়েছিস। এবার দাদা আমাকে একটা কথা বলো। কি রে? এই ইলেকট্রনস গুলো অ্যাকচুয়ালি বসে কি করে গো? মানে এই যে দুখানে ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন অ্যাকচুয়ালি কিভাবে বসে? ভেরি গুড কোশ্চেন ভাই। দেখ কি করে বসে একটু দেখে নি। এরকম দুটো ইলেকট্রন তো জাস্ট লেখা হয় না, একটা সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। সিম্বলটা হচ্ছে এইটা, একটা উপরের দিকে অ্যারো দিবি, একটা নিচের দিকে অ্যারো দিবি। দাদা একটা উপরে একটা নিচে কেন? আমি বললাম এটার ব্যাপার আছে ভাই। ইলেকট্রন তো নেগেটিভলি চার্জড, ওই জন্য যখন নেগেটিভলি চার্জ ইলেকট্রন একসাথে দুজনকে বসাতে হয় রিপালশনকে এড়ানোর জন্য, বিকর্ষণকে প্রতিহত করার জন্য, যাতে ওরা বিকর্ষণে না ভোগে, ওই জন্য দুজনকে একই রকম ভাবে রাখতে নেই। দুজনেই যদি ওপরের দিকে থাকে তখন দেখবি প্রচন্ড বিকর্ষণ তৈরি হবে। এর পেছনে আরো অনেক কারণ আছে, কিন্তু আপাতত তুই এইটাই খেয়াল রাখ। মনে রাখ, এই যে ইলেকট্রনটা ওপরের দিকে তাকিয়ে আছে তাকে আমরা বলি আপ স্পিন ইলেকট্রন, আর যে নিচের দিকে তাকিয়ে আছে তাকে আমরা বলি ডাউন স্পিন ইলেকট্রন। তোরা এখনো পর্যন্ত কতগুলো কোয়ান্টাম নাম্বার দেখেছিস রে? তুই বলবি দাদা আমি দুটো কোয়ান্টাম নাম্বার দেখেছি, একটা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, একটা গৌণ কোয়ান্টাম সংখ্যা। তোর এখনো দুটো কোয়ান্টাম সংখ্যা দেখা বাকি আছে। একটাকে বলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, একটাকে বলে স্পিন কোয়ান্টাম সংখ্যা। যখন এরকম এমনি করে আমি বলছি না এখনই, জাস্ট একটু মনে রাখ, যখন ইলেকট্রনটা ওপরের দিকে তাকিয়ে থাকে তখন স্পিন কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা +1/2 হয়, যখন নিচের দিকে তাকিয়ে থাকে তখন স্পিন কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা -1/2 হয়। এগুলো কিভাবে করতে হয় না করতে হয় সব তোকে আমি আস্তে 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 শেখাবো আমাদের ক্লাসে। তার মানে দাদা এই যে প্রত্যেকটা ঘরে, এখানে ধরো এরকম দুটো, এখানে এরকম দুটো,
এখানে এরকম দুটো এরকম করে থাকে। বললাম একদম রে ভাই। দাদা তাহলে একটু করি আমি, করো নিজেরা খাতার মধ্যে কর প্রত্যেকে। এই যে এই যে এই যে দেখো কাউন্টিং করো, 2 4 6 8 10 শেষ। এফ এর ক্ষেত্রেও নিশ্চয়ই তোরা করতে পারবি একই রকম ভাবে, একদম পরিষ্কার একদম পরিষ্কার একদম পরিষ্কার। আমি আশা করতে পারি প্রত্যেকে এই যে একটা কমপ্লেক্স ব্যাপার ছিল পরমাণুর গঠনের, এই জায়গাটা কিন্তু অনেকে ধরতেই পারে না ভাই। খুব সত্যি কথা বলছি, আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি, তোরাও তোদের স্কুলের মধ্যে যাবি যখন, স্কুল যখন শুরু হবে তখন দেখতে পাবি এমন অনেক ছেলে মেয়ে থাকবে যারা এই জায়গাটাকে ধরতেই পারে না, তারা বুঝতেই পারে না কোথা থেকে কি হচ্ছে। এই জন্য আমি প্রত্যেকটা জিনিসকে কভার করানোর পরে একটা আলটিমেট ম্যাচ আপ রাখি, যেগুলোর মধ্যে পুরো আমি প্রথম থেকে তোকে কানেক্ট করিয়ে দিই যে এক্স্যাক্টলি আমরা করলামটা কি। দেখ আমি একটা ম্যাচ করে দিলাম, দেখলি দি আলটিমেট রিলেশন। এইখানেই তুই আস্তে 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 তোর মনের মধ্যে ওই নিউরনস গুলো কানেক্ট হয়ে যায়। এগুলো আস্তে আস্তে শিখেছি ভাই, আমি তোদের সাথে মিশতে মিশতে শিখেছি। আমি কখনো স্টুডেন্টদের থেকে ডিট্যাচ থাকি না, আমি সবসময় ওদের মধ্যেই থাকি। আমি ওই জন্য বুঝতে পারি যে তোরা কি চাস। চল শুরু করি। উপকক্ষের শক্তির ক্রম। এখন যে একটা বিষয় শুনে রাখ ভাই, আমি তোকে আগের দিনে দেখিয়েছি আউফ বাউ নীতি বলে একটা নীতি হয়, যে নীতির মাধ্যমে আমরা শক্তির ক্রমগুলোকে বার করতে পারি উপকক্ষের। আমি তোকে এটাও দেখিয়েছিলাম যে আজকে ধর 1 নম্বর কক্ষপথ অর্থাৎ কে কক্ষপথের ক্ষেত্রে যেখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 1 সেখানেও একটা এস উপকক্ষ আছে। আজকে এল এর ক্ষেত্রে যেখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2 সেখানেও একটা এস উপকক্ষ আছে। কিন্তু এই এস আর এই এস এর মধ্যে একটা তফাৎ আছে ভাই। এই এসটাকে যেহেতু এটা 1 নম্বর কক্ষপথের এস, এই জন্য এটাকে নাম দেওয়া হয় 1s। এটা যেহেতু 2 নম্বর কক্ষপথের এস, এই জন্য এটাকে নাম দেওয়া হয় 2s। এসটা তো ভাই সেম, দুটোই এস উপকক্ষ, বাট এই 1s আর এই 2s এর মধ্যে আকৃতির একটা পার্থক্য আছে। আকৃতি ঠিক বলা যায় না, সাইজের পার্থক্য আছে। মানে এইটার থেকে এটা সাইজে বড়। যত এন এর ভ্যালুটা বাড়বে তত সাইজটা আস্তে আস্তে বাড়তে থাকবে ভাই, আর কিচ্ছু না। এবং আরেকটা বিষয় আছে জানিস, এদের মধ্যে একটা এনার্জি ডিফারেন্স আছে। আমি তোদেরকে আগের দিন বলেছিলাম যে আউটবাউ নীতি অনুসারে এন প্লাস এল, এই যে যোগফলটা, এই যে সামেশন ভ্যালুটা তোকে বার করতে হয়, এই ভ্যালুটাই তোকে বলে দেয় কার এনার্জি বেশি কি কার এনার্জি কম। দাদা আমরা কি এনার্জির এক্সাক্ট ভ্যালু ক্যালকুলেট করতে পারি? পারো, সেটাও পারো। বিজ্ঞানের নিলস বোরের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটার মাধ্যমে আমরা এনার্জি ক্যালকুলেট করব, কিছুদিনের মধ্যেই করব। তোদেরকে আমি ব্যাসার্ধ ক্যালকুলেট করা শেখাবো, এনার্জি ক্যালকুলেট করা শেখাবো, বেগ ক্যালকুলেট করা শেখাবো, সব দেখবো ভাই। কি কি প্রশ্ন আসে, কি কি অঙ্ক আসে, সব শিখিয়ে দেবো। শুধু ভরসা রাখ, যা শেখাচ্ছি শুধু শিখতে থাক। দাদা 1s এর মধ্যে আমি যদি এনার্জিটার ভ্যালুটা বার করতে যাই আর 2s এর মধ্যে এনার্জি ভ্যালুটা বার করতে যাই, করে দেখতে যাই কার এনার্জি বেশি, তাহলে আমাকে n প্লাস এল ভ্যালুটা বার করতে হবে। বললাম একদম। দাদা n মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা আমি এখানে 1 দেখতে পাচ্ছি। বললাম একদম ভাই। আর দাদা এস উপকক্ষ বলে গৌণ কোয়ান্টাম সংখ্যা এল এর ভ্যালুটা তো 0ই হবে, মানে একদম 0 হবে। তাহলে দাদা 1 + 0 1 হয়ে গেল, আর এখানটায় দাদা 2 + 0টা 2 হয়ে গেল। বললাম হ্যাঁ, যেহেতু 2s এর ক্ষেত্রে n প্লাস এল এর মানটা বেশি, সেই জন্য 2s এর এনার্জিটাও বেশি। তার মানে দাদা এই n প্লাস এল ভ্যালুটাই বলে দেয় কার এনার্জি কম কার এনার্জি বেশি। আমি এটাই তো তোকে বলছি। তাহলে আমি কয়েকটা উপকক্ষ তোকে পরপর পরপর লিখে দিচ্ছি, যেটা তোর ইলেকট্রন বিন্যাস করার কাজে লাগবে। তোরা এতদিন কে এল এম এন পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করেছিস তো, এইবারে তোরা একটা অন্য পদ্ধতিতে শিখবি, উপকক্ষের মাধ্যমে শিখবি, এসপিডিএফ পদ্ধতির মাধ্যমে শিখবি। দেখবি কত ম্যাজিক্যাল জিনিস ওগুলো। চল এবার আমি তোকে কতগুলো উপকক্ষ লিখে দিই। প্রথম থেকেই লিখছি 1s 2s 2p 3s 3p 4s 3d। দাদা এদেরকে এমনি পরপর পরপর কেন লিখলে? কারণ তুই একটু এনার্জি বার করে দেখ না। দাদা আমি যদি এর n প্লাস এল বার করি তাহলে 1 + 0 হয়, তার মানে 1 হচ্ছে। দাদা যদি আমি এর n প্লাস এল বার করি তাহলে 2 + 0 হচ্ছে, মানে 2 হচ্ছে। দাদা যদি আমি এর আচ্ছা এইটুকু তো আমি বুঝতে পেরেছি যে 1s এর থেকে 2s এর এনার্জি বেশি, এইটুকু তো বুঝতে পেরেছি। দাদা এবার 2p টা একটু ক্যালকুলেট করে দেখি তো। কারণ 2p টা করো, দেখো 2p এর ক্ষেত্রে কি হবে, 2 হবে, যেহেতু মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2। যেহেতু p উপকক্ষ রয়েছে, p এর ক্ষেত্রে দাদা এল এর ভ্যালুটা কত হয়? আমি বললাম 1 হয়। s এর ক্ষেত্রে 0 হয়, আর p এর ক্ষেত্রে 1 হয়, তোরা প্রত্যেকে জানিস। তাহলে 2 + 1 দাদা। আচ্ছা, তার মানে তুমি এদেরকে এনার্জির ঊর্ধ্বক্রমে লিখেছো।
এনার্জির ইনক্রিজিং অর্ডারে লিখেছো, ছোট থেকে বড় এনার্জি লেভেল পর্যন্ত লিখেছো। আমি বললাম একদম। এবার ক্যালকুলেট করে করে দেখ না, তার মানে দাদা 2s এর থেকে 2p বেশি। আমি বললাম একদম ভাই। দাদা এটা ক্যালকুলেট করি। হ্যাঁ করো দাদা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3, গৌণ কোয়ান্টাম সংখ্যা 0, তাহলে এটা কি হলো? এটাও তো 3 চলে আসছে, তো এটা কি সমান? আর না দাদা, এটা কি হচ্ছে, এমনি করলে খেলবো না। ভাই তুই আগে পুরোটা কর, তারপর তোকে এই ব্যাপারটাও বলবো যে সমান হলে তুই কি করতে পারিস। আচ্ছা এই জায়গাটা করি। দাদা এখানে 3 মুখ্য কোয়ান্টাম সংখ্যা প্লাস পি এর ক্ষেত্রে গৌণ কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 1, তাহলে 3 + 1 4 হয়ে গেল। এই হচ্ছে একদম সুন্দর সুন্দর ব্যাপার। 3 থেকে 4 বড়, ওই জন্য 3s এর থেকে 3p বড় একদম। দাদা 4 + 0, আবার সমস্যা, আবার 4 হয়ে গেছে, তার মানে এরা দুজন নিশ্চয়ই সমান। দাদা সমান নয় রে ভাই, তাহলে আমি এরকম পরপর তোকে লিখে দিতাম না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আচ্ছা ওটা বাদ দি, এটা করি। দাদা 3 মুখ্য কোয়ান্টাম সংখ্যা প্লাস ডি এর ক্ষেত্রে গৌণ কোয়ান্টাম সংখ্যা 2, তাহলে দাদা 3 + 2 5 হবে। আরে খুব ভালো ভাই, একদম ঠিক লিখেছো দাদা। 4s এর থেকে 3d এনার্জির দিক থেকে বড়। বললাম একদম। এবার দাদা দুটো কেস বলে দাও একটু, মনে রাখ এইটুকু যদি তুই শিখে নিস, এই 1s থেকে শুরু করে এই 3d পর্যন্ত যদি তুই জেনে নিস, তোর 11ও কভার হয়ে যাবে, তোর 12ও কভার হয়ে যাবে, এর বাইরে তোকে আর কিচ্ছু জানতে হবে না। তুই এইটুকু জানলে 1 থেকে 30 পর্যন্ত সব ইলেকট্রন বিন্যাস করে দিতে পারবি। ইনফ্যাক্ট তুই পরবর্তীকালে দেখবি তার পরের গুলো তুই করতে পারছিস। তারও ট্রিক আছে ভাই, পর্যায় সারণী দিয়ে শেখাবো। চল অনেক ট্রিক শিখিয়ে দেবো, কোনো চাপ নিস না। এবার দাদা তুমি কিভাবে বলতে পারো 2s এর থেকে 2p থেকে 3s এর এনার্জি বেশি? তুমি কিভাবে, কোন সায়েন্সের মাধ্যমে তুমি বলছো 3p থেকে 4s এর এনার্জি বেশি? বিকজ আমরা তো এখানে n+l এর ভ্যালু গুলো একদম সেম দেখতে পাচ্ছি। বললাম ভেরি গুড ভাই, সব সময় খেয়াল রাখবি 2 নম্বর সূত্র। প্রথমটা তো n+l বেশি মানে এনার্জি বেশি, আগের দিন তোরা শিখলি। 2 নম্বর সূত্রটা শিখে রাখ। যদি কখনো দুখানা উপকক্ষের n+l এর ভ্যালুটা সেম হয়ে যায়, তখন যার n এর মান বেশি হবে, যার মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান বেশি হবে, তার এনার্জিটা বেশি হবে। তার মানে দাদা টাই বেকার হচ্ছে n এর ভ্যালু। আমি বললাম একদম। তার মানে দাদা দুটোই 3 আসছে n+l এর ভ্যালু। তাহলে n+l দিয়ে যখন এনার্জি ক্যালকুলেট করা গেল না, তখন আমরা কার দিকে তাকাবো না n এর দিকে তাকাবো। আমি দেখতে পাচ্ছি দুটোই 3 আসছে, একটার মধ্যে n এর ভ্যালু 2 আছে, একটার মধ্যে 3 আছে, তাহলে অবভিয়াসলি 3s এর এনার্জিটা বড় হবে, ওই জন্যই 3s টা পরে লেখা হয়েছে। আশা করতে পারি ক্লিয়ার। এখানেও তুই দেখে নে, দুটোই 4 আসছে n+l এর ভ্যালু, তখন আমি কার দিকে তাকাবো না n এর ভ্যালুর দিকে তাকাবো। এখানে 3 আছে, এখানে 4 আছে, ওই জন্য 4s বড়। আশা করবো একদম ক্লিয়ার, একদম ধামাকা, একদম পিওর কনসেপ্ট। চল এগুলো সব ডান। এইবার একটুখানি শুরু করা যাক ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস। তোরা এতদিন ধরে ক্লাস 9 এবং 10 এ KLMN পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস শিখেছিস, অর্থাৎ কক্ষপথের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করা শিখেছিস। বাট তুইও এখন জানিস কক্ষপথে অ্যাকচুয়ালি ইলেকট্রন থাকে না, কক্ষপথ শুধু ফ্লেক্স করে। তাহলে আমরা কিসের মাধ্যমে শিখবো দাদা? উপকক্ষের মাধ্যমে শিখবো, SPDF এর মাধ্যমে শিখবো ইলেকট্রন বিন্যাস। এবং তোকে এইটুকু বলতে পারি, তোর মনের মধ্যে যা যা প্রশ্ন এতদিন ধরে ছিল, সেই প্রত্যেকটা প্রশ্নের অবসান ঘটবে। দাদা কি কি প্রশ্ন বলতো? যেমন ধর প্রথমেই পটাশিয়ামের প্রশ্ন, ক্যালসিয়ামের প্রশ্ন। তোরা অনেকবার জিজ্ঞাসা করেছিস দাদা পটাশিয়াম 2 8 8 1 কেন হয়? আমরা তো জানি m এর মধ্যে সর্বোচ্চ 18 খানা ইলেকট্রন ধরতে পারে। তাহলে এই m কক্ষপথটার মধ্যে 9 না করে n কক্ষপথের মধ্যে একটা ইলেকট্রনকে কেন পাঠানো হতো? আর এই ক্যালসিয়ামের ক্ষেত্রেই বা ধরো 2 8 8 2 কেন লিখতাম আমরা? 2 8 10 তো লিখতে পারতাম। এই প্রশ্নটার অবসান হবে। দ্বিতীয়, তোরা বারবার করে আমাকে বলতিস দাদা এই ক্যালসিয়াম পর্যন্তই করতে পারি, তারপর থেকে যে স্ক্যান্ডিয়াম আছে, টাইটেনিয়াম আছে, এগুলো আর করতে পারি না কেন আমরা KLMN এর মাধ্যমে? সেই সমস্ত কিছু তোরা করতে পারবি SPDF এর মাধ্যমে। আমি তোদেরকে এই যে জিনিসগুলো দেখিয়ে দিয়েছিলাম না, এই যে এনার্জি লেভেলগুলো দেখিয়ে দিয়েছিলাম, এই যে কক্ষগুলো, এই যে উপকক্ষগুলো দেখিয়ে দিয়েছিলাম, এইটুকু যদি তুই ভালো করে রপ্ত করতে পারিস, তুই 11 12 এর সব ইলেকট্রন বিন্যাস করে দিবি। এটা তোকে আমি আগেও বলেছি। এবার চল একটুখানি দেখা যাক ইলেকট্রন বিন্যাস করার জন্য ঠিক কতটা এবং কি কি প্রয়োজন পড়ে।
প্রথমেই তোকে একটা কথা বলি, তোকে ওই 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর নাম জানতে হবে। তোরা এখনো পর্যন্ত 1 থেকে 20 পর্যন্ত ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌলদের নাম জানিস, কিন্তু এখানে তোকে 1 থেকে 30 সবটা জানতে হবে। তো এক এক করে লেখানো যাক, চল। দেখ, প্রথমেই যেটা রয়েছে 1 থেকে 20 তো কোনো চাপ নেই, প্রথমেই রয়েছে হাইড্রোজেন 1। এই নাম্বারগুলো হচ্ছে প্রোটন নাম্বার, বাট তোরা প্রত্যেকেই জানিস প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বার সেম হয় কোনো একটা মৌলের ক্ষেত্রে, তাই লিখে দেওয়া যায়। এখানে দাদা হচ্ছে 2 মানে হিলিয়াম, 3 মানে হচ্ছে দেখো দাদা লিথিয়াম, 4 মানে হচ্ছে বেরিলিয়াম, 5 মানে হচ্ছে বোরন, 6 মানে হচ্ছে কার্বন, 7 মানে হচ্ছে নাইট্রোজেন, 8 মানে হচ্ছে অক্সিজেন, 9 মানে হচ্ছে ফ্লুরিন, 10 মানে হচ্ছে নিয়ন, 11 মানে হচ্ছে সোডিয়াম, 12 মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, 13 মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, 14 মানে হচ্ছে সিলিকন, 15 মানে হচ্ছে ফসফরাস। এগুলো সব তোরা জানিস। দাদা 16 মানে হচ্ছে সালফার, 17 মানে হচ্ছে ক্লোরিন, 18 হচ্ছে আর্গন আর, 19 হচ্ছে আমাদের পটাশিয়াম, আর 20 হচ্ছে আমাদের ক্যালসিয়াম। এই পর্যন্ত আমরা একেবারে হাত পাকিয়ে ফেলেছি। তোরা প্রত্যেকেই জানিস, একটা গানও আমি তোদেরকে শিখিয়ে দিয়েছিলাম বেসিক ডিভিশন সিরিজের, একটা ছোট্ট ছন্দ শিখিয়ে দিয়েছিলাম, যেগুলো সত্যি কথা বলতে ক্লাস 11 লেভেলে এসে ইররেলিভেন্ট, কারণ এইগুলো নিয়ে তোরা এতদিন ধরে প্রচুর প্র্যাকটিস করেছিস। এইবার দাদা অ্যাকচুয়াল বিষয়টা শেখাও, যেটা শেখার জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করে আছি। 21 থেকে 30 পর্যন্ত কি কি মৌল আছে, এবং অবশ্যই তাদেরকে মনে রাখার টেকনিকটাও তোকে আমি শেখাবো, একটা ট্রিকও তোকে আমি শেখাবো। দেখ, প্রথমটাই হচ্ছে স্ক্যান্ডিয়াম 21 SC, তারপরেরটা হচ্ছে TI টাইটেনিয়াম 22, তারপরেরটা হচ্ছে ভ্যানাডিয়াম ভি, নামগুলো লিখতে থাক খাতার মধ্যে, ভ্যানাডিয়াম 23, তারপরেরটা হচ্ছে ক্রোমিয়াম 24, তারপরেরটা হচ্ছে ম্যাঙ্গানিজ 25, তারপরেরটা তাদের অতি পরিচিত আয়রন 26, তারপরেরটা হচ্ছে কোবাল্ট 27, তারপরেরটা হচ্ছে নিকেল 28, তারপরেরটা হচ্ছে কপার 29, আর তারপরেরটা হচ্ছে জিঙ্ক 30। এবার দাদা এগুলোকে আমি মনে রাখবো কি করে? মানে ধরো আমার পক্ষে তো 21 থেকে 30 এই মুহূর্তে রপ্ত করাটা খুব কঠিন ব্যাপার। আমরা তো এতদিন 1 থেকে 20 শিখেছি। এই স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার আর জিঙ্ক, এগুলো তো মনে রাখতে রাখতে আমার অনেক সময় চলে যাবে। আমরা ঠিকই বলেছিস ভাই, তো মনে রাখবো কি করে? ছন্দটা দেখ, ভালো করে শিখবি। সচিন তেন্ডুলকার, কি বলছি? সচিন তেন্ডুলকার, ভেরি ক্রেজি ম্যান। আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, সচিন তেন্ডুলকার, ভেরি ক্রেজি ম্যান। তারপরে গুলো দাদা বলছি, দেখ এফিটাকে আমরা লিখবো ফ্রি, FREE, ফ্রি। তারপরে হচ্ছে কোচিন, তাহলে কি লিখলাম? সচিন তেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান, ফ্রি কোচিন নিয়ে কাপ জিতবে। দাদা কি শেখালে গো, ভালো করে দেখ। সচিন তেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান, ফ্রি কোচিন নিয়ে কাপ জিতবে। গল্প শেষ। সচিন মানে স্ক্যান্ডিয়াম, তেন্ডুলকার মানে টাইটেনিয়াম, ভেরি মানে ভ্যানাডিয়াম, ক্রেজি মানে ক্রোমিয়াম, ম্যান মানে ম্যাঙ্গানিজ, ফ্রি মানে আয়রন, যেটাকে এফি দিয়ে লিখি আমরা, ফেরাস ফেরিক, তোরা জানিস। তারপরে কোচিন মানে কোবাল্ট, তারপরে নিয়ে মানে নিকেল, তারপরে কাপ মানে কপার, আর জিতবে মানে জিঙ্ক। আরে তুই জিতবি তোরে এবার, নে, এটা হেভি সুন্দর ট্রিক কিন্তু এটা। চল এইবার তোরা এই পর্যন্ত যখন শিখে গেছিস, তোরা যখন এইটুকু জেনে গেছিস যে এস এর মধ্যে সর্বোচ্চ 2টো ইলেকট্রন ধরে, পি এর মধ্যে সর্বোচ্চ 6টা, ডি এর মধ্যে সর্বোচ্চ 10টা, আর এফ এর মধ্যে সর্বোচ্চ 14টা, তোরা যখন এটাও জেনে গেছিস যে ইলেকট্রন বিন্যাস করার জন্য পরপর কি কক্ষক, কি উপকক্ষ, কি কক্ষক লাগে, তখন চল ভাই আর বেশি দেরি না করে, আর কোনো সাসপেন্স না রেখে 1 থেকে 30 ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌলদের ইলেকট্রন বিন্যাসটা শুরু করা যাক। আমি তোকে কোনো রুল বুক দিয়ে এখন রুল শেখাতে আসিনি ভাই, আমি তোকে ডিরেক্ট ইলেকট্রন বিন্যাসের মধ্যে নিয়ে যাব, নিয়ে যেতে যেতে তোকে আমি শেখাবো যে এক্স্যাক্টলি এর মধ্যে কি রুল কাজ করে। চল, আমি সবসময় প্র্যাকটিক্যালি বিশ্বাস করি ভাই। ওই এখন তোকে আমি বসে বসে রুল লেখাবো একটার পর একটা, এইটা হলে এটা করবে, এইটা হলে এটা করবে, সব কেউ মনেও রাখে না।
কেউ পড়তেও চায় না, আমি নিজে ওইভাবে পড়ি না, তোদেরকেও পড়াবো না। শুধু আমি এখানটা তোকে ওই সিরিজটা লিখে দিচ্ছি, 1s 2s 2p। দেখ আমি কিন্তু এস পি গুলোকে একটু ছোট হাতে লিখছি, কারণ এগুলো কিন্তু স্মল লেটারে লেখা হয়। তারপরে 3s 3p 4s 3d। পরপর পরপর যেতে হবে। প্রথমে 1s ফিল আপ হলে তারপরে 2s এ, 2s ফিল আপ হলে তারপর 2p তে, 2p ফিল আপ হলে তারপর 3s এ, 3s ফিল আপ হলে তারপর 3p তে, 3p ফিল আপ হলে তারপর 4s, 4s ফিল আপ হলে তারপর 3d। দাদা ফিল আপ হয়ে বুঝবে কি করে? আরে ভাই তুই তো জানিস এস এর মধ্যে সর্বোচ্চ কটা ইলেকট্রন ধরে? দুটো। তো দুটো হয়ে গেলে ফিল আপ হয়ে গেছে। তারপরে পরের এসটার মধ্যে যাবি, কটা ধরবে? দুটো। দুটো হয়ে গেলে ফিল আপ হয়ে গেছে, পরেরটার মধ্যে যাবি। ও এই ব্যাপার, চল শুরু করা যাক। চলো শুরু করা যাক। প্রথমেই কে আছে বলো? হাইড্রোজেন। গল্প শেষ করে দেবো আজকে। হাইড্রোজেনের দাদা 1, একদম। তার মানে দাদা একটু আস্তে আস্তে, আমি জানি প্রথমগুলো লিখতে তো হাত কাঁপবে, তাও কোনো চিন্তা করবি না। প্রথমেই দাদা কাকে লিখবো? সব সময় শুরু করবি 1s থেকে। যে কোনো কারোর ক্ষেত্রে, ধর রোহিত শর্মা আজকে 100 করেছে, পরের ম্যাচে যখন খেলতে যাবে তাকে তো আবার শূন্য থেকেই শুরু করতে হবে। তাহলে তুই হাইড্রোজেন লিখলি 1s, যখন হিলিয়াম লিখবি আবার 1s থেকেই তোকে শুরু করতে হবে, একদম শুরু থেকে। দাদা একটাই ইলেকট্রন আছে, তো সেই একটা ইলেকট্রনটা আমি বোঝাবো কি করে? পাওয়ারে লিখবি, পাওয়ারে। এই যে এস এর পাওয়ারে লিখবি 1, মানে 1s, এস এর পাওয়ারের মধ্যে 1, তার মানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তার বিন্যাসটা আমি করে দিলাম, তাহলে একদম। দাদা হিলিয়াম করো, হিলিয়াম। হিলিয়াম আরে 10টা করে দেবো, তুই এক্ষুনি সব শিখে যাবি। হিলিয়াম। দাদা হিলিয়ামও যখন শুরু করব 1s থেকেই শুরু করব, রাইট? আমি বললাম হ্যাঁ 1s থেকেই শুরু করবে। দাদা কটা ইলেকট্রন দেখো তো? দুটো, তার মানে এর পাওয়ারে আমি 2 বসাবো। হ্যাঁ দাদা হয়ে গেল? আরে হয়ে গেছে রে ভাই, হয়ে গেছে, শিখে গেছিস। দাদা লিথিয়াম, লিথিয়াম, লিথিয়াম 3। প্রথমে কে আসবে? কি বলেছিলাম? 1s থেকে, তাহলে 1s লিখি। 1s এর মধ্যে দাদা কটা ইলেকট্রন ধরে? কটা ধরে তুই বল। দাদা দুটো ধরে। আচ্ছা দুটো হয়ে গেছে দাদা, এখানে দাঁড়া, ধরো আস্তে আস্তে করো, এখানে 3টে আছে। 1s ফিল আপ হয়ে গেছে, তো এবার আমরা কোথায় যাব? 2s এ যাব। তার মানে দাদা পাশে আমি 2s টা বসাবো, বসা। 2s বসালাম। এবার দাদা কি করে, কটা ইলেকট্রন শর্ট আছে বল? দুটো হয়ে গেছে, 3টে আছে, একটা শর্ট, তাহলে এখানে কত বসাবি? 1 বসাবি। দাদা হয়ে গেছে? হয়ে গেছে। মধ্যখানে কমা দেবো? একদম না, এরকম পরপর লিখবো, পরপর লিখবে। 2 আর s এর মাঝে কোনো গ্যাপ দেবে না। 1s আর 2s এর মাঝে হালকা গ্যাপ হবে, খুব বেশি না, চীনের প্রাচীর যেন না হয়ে যায় আবার ভাই। দাদা বেরিলিয়াম 4, প্রথমে 1s, 1s এ দুটো, তারপরে 2s, 2s এ দুটো, একদম একদম একদম। তারপরে দাদা বোরন 5, 5 মানে দাদা 1s এর মধ্যে দুটো হয়। তারপরে দাদা 1s এর পরে 2s দিই, 2s এর মধ্যেও দাদা দুটো হয়। দাদা 1 মিনিট, কি রে 4টে হয়েছে, 4টে হয়েছে, এখানে 5টা আছে, মানে আর একটার প্রয়োজন, বাট 2s তো ফিল আপ হয়ে গেছে। তো 2s ফিল আপ হয়ে গেছে যখন, এরপরে কাকে আনবো? 2p কে। তখন দাদা 2p এখানে বসাবো। বসানোর পরে এখানে কটা ইলেকট্রন লাগবে? দুটো, দুটো 4টে হয়ে গেছে দাদা, 5টা আছে, মানে একটা লাগবে। বললাম একদম একদম একদম। আরে শিখে গেছিস রে। আরে লেখ রে তুই জয় ধামাকা, আগে লেখ তুই তাড়াতাড়ি জয় ধামাকা। নেক্সট দেখ, বোরনের পরে কার্বন, কার্বনের দাদা 6, 6 মানে 1s এর মধ্যে দাদা দুটো, 2s এর মধ্যে দাদা দুটো, এই দুটো ফিল আপ হয়ে গেল। তারপরে 2p বসাবো, 2pর মধ্যেও কটা হবে? 2 2 4 আর 2 6টা হবে। গল্প শেষ, গল্প শেষ, গল্প শেষ। দাদা এরপরে আমি যেটা বুঝতে পারছি, এস এর মধ্যে তো সর্বোচ্চ দুটো ধরে, তো দুটো দুটো করে ফিল আপ আমরা করছি। পি এর মধ্যে তো সর্বোচ্চ 6খানা ইলেকট্রন ধরে, দেখ 4 বেশি শিখিয়েছিলাম। তার মানে নাইট্রোজেনের ক্ষেত্রে যেখানে 7 হবে, এই পুরোটা সেম, জাস্ট এখানটায় 2pর মধ্যে 3 হবে। আমি বললাম একদম, জাস্ট একটা একটা করে বাড়বে, আর যেগুলো বাড়বে সেগুলো সব 2pর মধ্যেই বসবে, একদম পরিষ্কার। দাদা যখন অক্সিজেন করব তখন সেটা আমি তাহলে এবার নিজে করতে পারবো। তো আমি যখন ফ্লুরিন করব সেটাও আমি নিজে করতে পারবো, আর নিয়নটাও আমি নিজে করতে পারবো। নিয়নটা আমি দেখাচ্ছি। নিয়নের ক্ষেত্রে বল 10, প্রথমে শুরু করব 1s দিয়ে। আমি এখানেও সিরিজটা লিখছি আরেকবার, 1s 2s 2p 3s 3p 4s 3d। খেয়াল কর, 1s দুটো ইলেকট্রন, দাদা 2s দুটো ইলেকট্রন, দাদা 2p গোনো, 2 2 4 হয়ে গেছে দাদা, আর 6 দরকার 10 করার জন্য। 2pর মধ্যে আমি জানি 6টা ইলেকট্রন বসতে পারে, কারণ 2p তে দেখো ম্যাক্সিমাম 6টা ইলেকট্রনই ধরে। তার মানে দাদা 1s 2s আর 2p তিনটেই ফিল আপ। আমি বললাম ফিল আপ, দাদা ঠিক হয়েছে? আরে একদম ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে ভাই, একদম ঠিক হয়েছে। এবার চল শুরু করি।
সোডিয়াম দিয়ে শুরু করি, 1s 2s 2p, আমি বারবার তোদেরকে লিখে দিচ্ছি যাতে আজকেই মনের মধ্যে গেঁথে যায়, 3s 3p 4s 3d। হয়েছে? প্রত্যেক বছর এভাবেই ছেলেমেয়েগুলোকে একদম হাতে ধরে শেখাই ভাই। যখন অফলাইনে শেখাতাম হাতে ধরে শেখাতাম, অনলাইনেও যখন তোদেরকে শেখাচ্ছি একেবারে আমি তোকে ফিল করতে দেবো না তুই অনলাইন ক্লাস করছিস, একেবারে ফিল করতে দেবো না। তোকে কেমিস্ট্রি শিখিয়ে দেবো বলেছি, শিখিয়ে দেবো। চল, নিয়ন, তারপরে দাদা আছে কে? সোডিয়াম 11। সোডিয়াম দাদা কি করে করবো? বললাম দেখ, 1s 2 2s 2 2p 6 দাদা 10টা হয়ে গেছে দাদা। 2p ফিল আপ হয়ে গেছে, তারপরে 3s আসবে, আমার 3s এলো দাদা। 3s এর মধ্যে কটা দরকার বলো? এই পর্যন্ত 10 হয়ে গেছে, তাহলে একটাই দরকার। দাদা বারবার বারবার এতগুলো লিখতে হবে? না, একটা শর্টকাট আছে, শর্ট লেখার একটা উপায় আছে, বাট আমি সেটা তোকে আজকেই শেখাবো না। প্রথমে তোরা, আমি চাই এইভাবে তোরা 30 খানার ইলেকট্রন বিন্যাস তোরা লিখে 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 বারবার 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 লিখে লিখে প্র্যাকটিস কর, যাতে তোকে এই লাইনগুলো প্রত্যেকবার লিখতে হয়। আমি চাই সেটা, অন্তত 2 দিন প্র্যাকটিস কর। তারপরে নেক্সট ক্লাসে তোকে আমি শেখাবো কি করে শর্টে ইলেকট্রন বিন্যাস করতে হয়, কি করে ট্রিক দিয়ে ইলেকট্রন বিন্যাস করতে হয়, সব দেখিয়ে দেবে। এইটুকুন ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে তো, কিন্তু পুরোটাই প্রকাশ পাবে। তারপরে ম্যাগনেসিয়াম দাদা 12। বললাম হ্যাঁ, তাহলে দাদা 1s 2 হবে, 2s 2 হবে, 2p 6 হবে, 10 হয়ে গেল। আর 3s এর মধ্যে দুটো ইলেকট্রন বসিয়ে দিলেই 12 হয়ে গেল। বললাম একদম। দাদা তারপরে অ্যালুমিনিয়াম করার সময় কি করব? বললাম ভেরি ইজি ভাই, 1s 2 2s 2 2p 6 3s 2, দেখ তো কতগুলো হলো, 2 এ 4 এ 6, মানে 10, 10 আর 2 এ 12। দাদা 3s অব্দি ফিল আপ হয়ে গেছে। এরপরে কে আসবে? 3p আসবে, তো 3p কে আন। দাদা কটা লাগবে গো 3p তে? আমি বললাম ভাই এই পর্যন্ত তো তোর 12 হয়েছে, তাহলে 3p তে একটা লাগবে 13 করার জন্য, গল্প শেষ। এরপরে দাদা যখন অ্যালুমিনিয়ামের পরে সিলিকন আসবে তখন 3p তে 2 হবে, ফসফরাসের ক্ষেত্রে 3 হবে, সালফারের ক্ষেত্রে 3p তে 4 হবে, কারণ 3p তে 6 অব্দি ধরবে। তারপরে দাদা ক্লোরিনের ক্ষেত্রে 5 হবে, আর আর্গনের ক্ষেত্রে কি হবে? আর্গনের ক্ষেত্রে 6 হবে, গল্প শেষ। আর্গন পর্যন্ত শিখে গেছিস তো? 18, 1s2 2s2 2p6 3s2 3p6, নে গল্প শেষ, নে গল্প শেষ, ফিনিশ। এইবার দাদা দ্য মোমেন্ট অফ ট্রুথ হ্যাজ কাম। কি রে, এরপরই তো পটাশিয়ামটা শুরু হচ্ছে গো। আচ্ছা আচ্ছা, পটাশিয়ামের ক্ষেত্রেই তো সেই গন্ডগোলটা তোরা KLM এ দেখতিস। নে দেখ এবার, 1s 2 2s 2 2p 6 3s 2 3p 6, এই পর্যন্ত তো পুরো মুখস্থ হয়ে যাওয়ার কথা রে এতক্ষণে। দাদা একটু লিখে দাও ওগুলো পরপর। চল লিখে দি, 1s 2s 2p 3s 3p 4s 3d। যে বোঝার সে বুঝে গেছে, যারা বোঝেনি তারা এদিকে দেখবে, খুব মন দিয়ে শুনবে। দেখ তো ভাই, আর্গন যখন তুই করেছিলি তো 3p6 অব্দি ফিল আপ হয়ে গেছিল, তাহলে এখানেও তুই দেখতে পাচ্ছিস যখন আমি 18 অব্দি করেছি আমার 3p6 অব্দি ফিল আপ হয়ে গেছে। তুই বল একদম হয়ে গেছে দাদা। এরপরে এই 19 নম্বর ইলেকট্রনটা, যেটা লাস্ট একটা ইলেকট্রন পড়ে আছে, সেটা কোথায় ঢোকাবো আমি? কারণ 3p অব্দি যদি ফিল আপ আমার হয়ে যায়, তাহলে তারপরে কে শুরু হয়? 4s শুরু হয়। দাদা আউফবাউ নিয়মের জন্য, এনার্জির জন্য 4s এর এনার্জিটা কম হয়ে গেছে 3d থেকে। এবং সবসময় খেয়াল রাখ, ইলেকট্রন তোরা দেখতেই পেলি নিম্ন শক্তি সম্পন্ন উপকক্ষ থেকে উচ্চ শক্তি সম্পন্ন উপকক্ষের দিকে ঢুকতে থাকে। মানে প্রথমে যে একদম তলায় যার এনার্জি একদম কম সেখানে গিয়ে ঢোকে, লাস্টে যার এনার্জি একদম বেশি সেখানে গিয়ে ঢোকে। মানে নিম্ন শক্তি সম্পন্ন উপকক্ষ থেকে উচ্চ শক্তি সম্পন্ন উপকক্ষে যাওয়ার সময় আউফবাউ নিয়মের জন্য 4 + 0 n + l এর ভ্যালু 4, আর এখানে 3 + 2 5। সেই কারণের জন্যই 3s 3p এর পরে 3d হয় না, 3d এর এনার্জিটা 4s এর থেকে বেশি হয়। এই জন্য 3 নম্বর কক্ষপথের এই দুটো যে উপকক্ষ রয়েছে তাদের ফিল আপ হয়ে যাওয়ার পর, তারা ফিল আপ হয়ে যাওয়ার পর 4 নম্বর কক্ষপথের একটা উপকক্ষ কোথা দিয়ে মধ্যিখানে চলে আসে, সেইটা ফিল আপের পর আবার 3d শুরু হয় এনার্জির রেসপেক্টে। এই জন্যই তো দাদা
আমরা যখন কে ফিল আপ করে এল ফিল আপ করে এম এর দিকে যেতাম, মানে এই তো কে মানে কি ভালো করে চিন্তা কর, কে মানে হচ্ছে এই 1s টা, এই তো সামনে যে 1 লেখা আছে ওটাই তো কে, সামনে যে 2 লেখা আছে এটাই তো এল, সামনে যেখানে যেখানে 3 লেখা আছে আরে সেটাই তো এম। দেখ তো এস এর 3s এর মধ্যে কটা ইলেকট্রন, দুটো। 3p এর মধ্যে কটা ইলেকট্রন, 6টা। তাহলে 3s আর 3p মিলিয়ে কটা, 8টা। আরে 8টা হয়ে যাওয়ার পরেই তো 4s এর মধ্যে ঢুকতে বাধ্য হবে ইলেকট্রন গুলো, কারণ 3s 3p তে এখানেই ফিল আপ। এরপরে যে ইলেকট্রন ঢুকবে সেটা কোথায় ঢুকবে, 4s এ। আর 4 মানে কত নম্বর কক্ষপথ রে, n কক্ষপথ। এই জন্যই কি দাদা পটাশিয়াম আর ক্যালসিয়ামে 8 হয়ে যাওয়ার পরেই, অর্থাৎ 3s 3p ফিল আপ হয়ে যাওয়ার পরেই 3d যেহেতু না থেকে 4s থাকতো, ওই জন্যই m না থেকে n এর মধ্যে ইলেকট্রন ঢোকাতাম, একদমই তাই। আরে পরিষ্কার রে, ছোটবেলা থেকে এই সমস্যাটায় তোরা ভুগতিস, আজকে গিয়ে ক্লিয়ার হলো। এত দিন পরে তোরা বুঝতে পারলি কেন এম এর পরিবর্তে এন এর মধ্যে ঢোকে, এত দিন পরে। এই হচ্ছে 11 কেমিস্ট্রি দাদা। তার মানে এবার আমি একদম পরিষ্কার করে লিখে দিতে পারি, আর আমার কোনো সমস্যা এখানে নেই, যে 3p অব্দি যখন ফিল আপ এরপরে 4s শুরু হবে, আর একটাই ইলেকট্রন বসানোর কথা, তো একটাই বসবে। এই জন্যই লাস্টে গিয়ে এন এর মধ্যে একটা বসতো। আরে দাদা ক্যালসিয়ামের ক্ষেত্রেও তো 20 হয়, আর এখানেও তো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 বসে গো। আমি বললাম একদম একদম, আরে একদম। দাদা 20 অব্দি ফিল আপ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এবার 21 থেকে শুরু করি, চলো স্ক্যান্ডিয়াম। কিছুই না ভাই, খুব সোজা, খুব সোজা। 4s অব্দি ফিল আপ হয়ে যাওয়ার পরে কি শুরু হবে, কারণ 4s এর দুটোই ধরে, তো দুটো ফিল আপ হয়ে গেছে, কে শুরু হবে, 3d। আর 3d এর মধ্যে d এর মধ্যে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ধরে, s এর মধ্যে যদি দুটো ধরে, p এর ক্ষেত্রে যদি 6টা ধরে, তো d এর ক্ষেত্রে 10টা ধরবে। তাহলে জাস্ট একটা 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 করে ইলেকট্রন ঢোকাতে থাক, d এর মধ্যে 10 অব্দি কর, তাহলেই তো 21 থেকে 30 তো শেষ। কিছুই নেই ভাই, সব শিখে গেছিস তোরা, এটা সবচেয়ে সোজা। 21 কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 হয়ে গেল এই পর্যন্ত 20। তারপরে দাদা কি শুরু হবে, 4s এর পরে, 4s এর পরে শুরু হবে 3d। তাহলে 3d আমি লিখলাম দাদা, এই পর্যন্ত যদি 20 হয়ে যায় তাহলে 3d এর মধ্যে একটা বসবে, একটাই বসবে ভাই, একটাই বসবে। যেহেতু দেখ ডি ডি উপকক্ষের মধ্যে ইলেকট্রনটা বসছে, লাস্ট উপকক্ষটা যেহেতু ডি আছে, সেই জন্য এরা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লক এলিমেন্ট মানে তোরা জানবি এদেরকে সন্ধিগত মৌল বলে। আরে এই জন্যই তো দাদা পটাশিয়াম ক্যালসিয়ামের পরে, এই জন্যই তো 3 থেকে 12 গ্যাপটা রাখতাম আমরা পর্যায় সারণ, যে মনে আছে 1 2 এর পর 13তে চলে যেতাম, 3 থেকে 12 গ্যাপ রাখতাম, বলতাম এদেরকে আমরা পরবর্তীকালে পড়বো সন্ধিগত মৌল। সন্ধিগত মৌলগুলোই তো এগুলো রে, এগুলোই তো সন্ধিগত মৌল। তোরা পরবর্তীকালে কি জানবি সন্ধিগত মৌলগুলোকে ডি ব্লক এলিমেন্ট বলে। যারা যারা আমার কাছে ক্লাস 10-এ পড়েছিলি, আমি তাদেরকে শিখিয়েছিলাম ডি উপকক্ষের কথা, বলেছিলাম দেখবি ডি উপকক্ষ আংশিক ভাবে ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকে, আর এই জন্যই তো তুই এই ডি উপকক্ষের কথা এখন 11-এ উঠে জানছিস। আরে 11 কাঁপছে তো রে, কেমন লাগছে রে, নিচে কমেন্ট করে জানা রে। টাইটেনিয়াম দাদা 22, তাহলে 1s2 2s2 এসটা মনে খেতে পাইনি রে, 2p6 3s2 3p6 4s2 20 হয়ে গেল, 3d2 নে গল্প শেষ। দাদা এবার সবকটা আমি করতে পারবো, কারণ জিঙ্ক দেখো, জিঙ্ক দেখো, জিঙ্ক 30, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 20 হলো। তুই এতটা ফ্লো মানে এতটা তাড়াতাড়ি করতে পারবি না, তবে শিখে যাবি সব আস্তে আস্তে। আজকে প্র্যাকটিস কর, রাত দিন জেগে প্র্যাকটিস করে। দাদা 3d10 দেখো তো, কেন কেন এই পর্যন্ত দেখো 2 4 6 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 2 20, 20 আর 10 30, নাও জিঙ্ক 30। ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে ভাই। শুধু দুটো জায়গায় তুই সমস্যায় পড়বি, তুই নিজে নিজে কর, তোরা নিজে কমেন্ট সেকশনের মধ্যে জানা। ক্রোমিয়ামের 24, কপারের 29। আমি তো বলবো কমেন্ট সেকশনের মধ্যে তোরা এখন টাইটেনিয়ামের পর থেকে, অর্থাৎ ভ্যানাডিয়াম থেকে শুরু করে কপার পর্যন্ত প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস নিচে নিচে লেখ। আমি জানি লেখা খুব চাপের ব্যাপার, বাদ দে, জাস্ট দুটোই লেখ। একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে কপার, দুটোই লেখ। যারা যারা লিখতে পারবি তারা পুরোটা লেখ।
এবার দাদা তুমি এত হাসছো কেন, মানে কি এমন ব্যাপার এই দুটোর মধ্যে, দুটোকে এত হাইলাইট কেন করা হয়েছে? আমি বললাম ভাই কিছু তো এক্সেপশনাল ব্যাপার থাকে যার পেছনে কিছু সলিড রিজন থাকে। এই ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রন বিন্যাসটা তুই যখন লিখবি আমি তোর কমেন্টের মধ্যে রিপ্লাই করে বলবো তুই ভুল লিখেছিস। কেন? মানে ওটা কি এই প্রসেসে হয় না? বললাম ভাই তুই লেখ, তুই আজকে সবে সবে ইলেকট্রন বিন্যাস শিখেছিস, তো তুই যেভাবে শিখেছিস আমাকে তুই সেইভাবে লিখে দেখা নিচে যে কি হবে। তারপরে যখন আমি তোকে নেক্সট দিনের ক্লাস শুরু করব আমি তোকে দেখাবো যে তুই যেগুলো লিখেছিলি ক্রোমিয়াম আর কপারে, মাত্র এই দুটোতে 1 থেকে 30-এর মধ্যে মাত্র এই দুটোতে, সেই ইলেকট্রন বিন্যাসগুলো কেন ভুল, এবং তার পরিবর্তে তোকে আমি শেখাবো এই দুজনের ক্ষেত্রে কি এমন ব্যাপার হয় যে অন্য এক ধরনের ইলেকট্রন বিন্যাস এদের ক্ষেত্রে করতে হয়। অন্য এক ধরনের মানে এটাই থাকবে, জাস্ট এটার মধ্যে একটা নাম্বারের অল্টারেশন হবে, একটুখানি জিনিসটা আলাদা হবে। কি সেই বিষয়টা সব শেখাবো তোকে আমি আস্তে আস্তে। তো তোরা এখন আমাকে হয় এটা লিখে দে পুরোটা, আর না হলে যদি না লিখতে পারিস বাড়িতে এটা লেখ। এই দুটো অন্তত আমাকে কমেন্ট সেকশনের মধ্যে লিখে জানা যে তোরা এখনো পর্যন্ত যতটা শিখেছিস সেই অনুযায়ী এই দুটো কি হবে। আমরা আজকে এই পর্যন্তই রাখবো। এরপরে আমরা আরো শিখবো ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস শিখবো, অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস শিখবো, এবং এই প্রশ্নটার মানে খুঁজবো ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসের কারণটা কি, ক্রোমিয়াম আর কপার কেন স্পেশাল, সেই সমস্ত জিনিস আমরা শিখবো। বাট সেগুলো সব কিন্তু আমাদের অ্যাপের মধ্যে হবে। আমাদের নেক্সট দিন থেকে যে ক্লাস হবে সেটা এন্টায়ারলি অ্যাপের মধ্যে হবে। যারা যারা এখনো পর্যন্ত ভর্তি হসনি, যারা অনেক ছেলেমেয়ে ভর্তি হয়ে গেছিস, তারা তো একদম বুঝতেই পারছিস কিভাবে আমরা কাঁপাবো একসাথে। যদি এখনো ভর্তি হতে চাইছিস, যদি এখনো পর্যন্ত চাস যে কেমিস্ট্রিটা একদম সলিড ভাবে শিখবো, আমি একদম ধরে ধরে শিখবো, আমি তোকে এইটুকু বলতে পারি টাকা পয়সা নিয়ে তুই কোনো সমস্যা নিস না ভাই, একদম চাপ নিস না ওইসব নিয়ে, ওইগুলোর কোনো চিন্তাই তোর কাছে নেই। কারণ পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি তোকে এমন একটা বিষয় এনে দিয়েছি যেটাতে সেই উত্তরের প্রত্যন্ত ক্রম, আমি বারবার করে বলি দক্ষিণের সুন্দরবন পর্যন্ত যে কোনো ছেলেমেয়ে যারা সায়েন্স পড়তে চায়, টাকা পয়সাটা তাদের কাছে আর কোনো ফ্যাক্টর হবে না। কিভাবে ভর্তি হতে হবে তোরা একটু দেখে নে। অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস, এই অ্যাপটা তুই লিঙ্ক নিচে পেয়ে যাবি পিন কমেন্টে, অথবা তুই প্লে স্টোরের মধ্যে গিয়ে সার্চ কর, তুই অ্যাপটা পেয়ে যাবি। এইটা হচ্ছে অ্যাপ, অ্যাপের দেখ তুই লোগোটা দেখে নে, অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস। ইনস্টল করার পর এখানে ওপেন পাবি, ওপেন যেই মাত্র তুই করবি সঙ্গে সঙ্গে তুই দেখতে পাবি এখানে তোদের ক্লাস 11 এর কোর্স। এখানে আছে দেখ দুটো কোর্স আমি রেখেছি, একটা হচ্ছে সেমিস্টার 1+2 মানে পুরো ক্লাস 11, পুরো ক্লাস 11 তুই একবারে পাচ্ছিস। আমাদের শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের কোনো ব্যাচ নেই ভাই, বিকজ আমরা ফার্স্ট সেমিস্টারের ব্যাচের প্রাইসে তোকে পুরো ইয়ার দিচ্ছি। এইটা অ্যাকচুয়ালি ফার্স্ট সেমিস্টারের ব্যাচের প্রাইস, কিন্তু ওই প্রাইসে আমি তোকে গোটা ইয়ার দিচ্ছি। পুরো 11 তুই এখান থেকে পাচ্ছিস। আর এটা তোকে আমি একটা ম্যাজিক্যাল জিনিস দিচ্ছি, এটা হচ্ছে কম্বো কোর্স, যেখানে তুই পুরো 11 পাচ্ছিস, পুরো 12 পাচ্ছিস। মানে ঠিকই বুঝতে পারছিস, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, মানে একবার পেমেন্ট করলে তো 2 বছর পুরো 11 কেমিস্ট্রি, পুরো 12 কেমিস্ট্রি ডান। 2 বছর 24 মাস 4টে সেমিস্টার, 2টো ইয়ার ফুল কমপ্লিট। এই কম্বো কোর্সটার প্রাইস আছে 1499 টাইম, 1499 টাকা। অবাক করার মতো বিষয়, বাট এটা সত্যি। এবং এই প্রাইসটা আমরা রেখেছি মার্চের 10 তারিখ অব্দি। 10 তারিখের পরে যদি তুই ভিডিওটা দেখে থাকিস তাহলে তুই এখন অ্যাপের মধ্যে দেখতে পাবি 1799। তোকে তোকে বলছি 2 বছর 24 মাস 4টে সেমিস্টার 11 প্লাস 12 কেমিস্ট্রি রেসপেক্টে 1799 অনেক কম, অনেক মানে অনেক কম। একটা সেমিস্টারের ফিস রাখা হয় 999 টাকা, 4টে করলে 4000 টাকা, সেই জায়গায় 1800 টাকাতে 1799 টাকায় 2 বছর কমপ্লিট। আর যারা এখন করছিস তাদের তো 1499 টাকা লাগছে। তাহলে এখনো যারা ভর্তি হচ্ছেন তারা ভর্তি হয়ে যা, কেমিস্ট্রি কাঁপিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। ঠিক আছে, দেখা হচ্ছে সবার সাথে নেক্সট দিনের ক্লাসে। আর এই একটা প্রশ্ন অনেকে করে থাকিস আমাকে যে স্ক্যানারে অন্য কেউ পেমেন্ট করলে কি হবে? একদম হবে। এখানে তুই বাই নাও অপশনে ক্লিক করার পর তুই দুটো অপশন দেখতে পাবি। তোর যদি ফোনের মধ্যে গুগল পে, ফোন পে থাকে তুই ওখান থেকে ডিরেক্ট পে করতে পারছিস, নাহলে তুই নিচে একটা স্ক্যানার পাবি, স্ক্যানারের মধ্যে ক্লিক করবি, স্ক্যানারটা বেরোবে। যদি একটু হেজি লাগে 2-3 বার ট্যাপ করবি, দেখবি স্ক্যানারটা বেরিয়ে যাবে। অন্য কারোর ফোন নিবি হাত থেকে, নিয়ে একটুখানি পেমেন্ট করে তাকে আবার দিয়ে দিবি, টাকাটাও দিয়ে দিস তাকে। তোর যে নাম্বার থেকে তুই পে করলি, যার ফোন দিয়ে তুই পে করলি, সে জয়েন হবে না ভাই। তুই যে নাম্বার থেকে অ্যাপের মধ্যে লগ ইন করেছিস সেই নাম্বারটাই জয়েন হবে। আশা করবো ক্লিয়ার আছে। প্রত্যেকে খুব ভালো করে কেমিস্ট্রি শেখার জন্য একদম উদ্যত হয়ে যা, একদম নিজের মধ্যে আগুনটা জ্বালিয়ে না ভাই। আমরা একসাথে শিখবো, এমন জায়গায় তোকে আমি পৌঁছে দেবো যেখানে তুই 11 কেমিস্ট্রি, 11 ফিজিক্স, 11 ম্যাথামেটিক্স, 11 বায়োলজি, অনেকে বলবে অনেক অনেক সমস্যা 11 এর মধ্যখানে গিয়ে বলবে দেখবি আমার এইটা ব্যাকলগ, ওটা বাকি থেকে গেছে, এই এত বড় সিলেবাস কি করে পড়বো। তুই অন্তত তখন এইটুকু বলবি আমার কেমিস্ট্রি ঠিক আছে। আজকের মতো এখানেই, সবাই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস। জয় ধামাকা, দেখা হচ্ছে নেক্সট দিন। আর অবশ্যই আমাকে জানা কেমন লাগলো ক্লাসটা।